দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন আমাদের টক শো সংলাপ প্রতিদিনে। আমি সাথে আছি ফারজানা নাহিদ। আপনারা জানেন আমরা এই টক শোতে প্রতিনিয়ত রাজনৈতিক এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজও তেমনই কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য দুজন অতিথি আছেন, পরিচিত হয়ে নেব। স্টুডিওতে আছেন ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, যুগ্ম সাধারণ সম্পাদক এবি পার্টি, এবং আছেন জনাব মোস্তফা ফিরোজ, সিনিয়র সাংবাদিক। আপনাদের দুজনকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমে দীপু ভাই আপনাকে দিয়ে শুরু করব। মিলিয়াপার থেকেও জানতে চাচ্ছি যে বিষয়টা নিয়ে প্রথমে আমরা জানতে চাচ্ছি যে আজকে আমরা নিউজে দেখেছি যে তথ্য উপদেষ্টা ডক্টর জাহেদ উনি বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনে কোট অন কোট যে কেউ ক্রাইটেরিয়া ফুলফিল করলে অংশগ্রহণ করতে পারবে স্থানীয় সরকার নির্বাচনে। যেহেতু এখানে বলা হচ্ছে যে এখানে ক্যাম্পেইনে কোনো দলের নাম বলা যাবে না, সো এটা বলা হচ্ছে যে এটা তো কোনো দলীয় নির্বাচন না, এটা ব্যক্তি পর্যায়ে নির্বাচন। সো এখানে আসলে যে কেউ নির্বাচনে আসতে পারেন, এবং এটা আসলে উনি বলেছেন কারণ আওয়ামী লীগের কেউ অংশ নিতে পারবে কিনা এরকম একটা প্রশ্ন করা হয়েছিল। তো এখানে কিন্তু ওনার উত্তরে আসলে এটাকে কিভাবে নিব আমরা যদি বলি যে মানে উনি বলেছেন এভাবে, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে তাহলে কি আওয়ামী লীগের কেউ আসতে পারবে কিনা, উনি বলেছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ কিন্তু দল তো নিষিদ্ধ না। তো তাহলে যদি প্রশ্ন করি দিউ ভাই যে ইউপি নির্বাচনে কি আওয়ামী লীগ ফিরে আসছে? না, ওটা বলা যাবে না, কারণ ইউপি নির্বাচনটা যেহেতু একেবারেই নির্দলীয় করছে, ফলে এখানে মানে কে বিএনপি করে, কে এবি পার্টি করে, কে জামাত করে, কে আওয়ামী লীগ করে, এটা প্রশ্ন না। প্রশ্নটা হলো এখানে মানুষের কল্যাণ করে কে, মানুষ এলাকার মানুষকে একটা সুযোগ দেওয়া হয়েছে। এমনি তো এমপিরা আছেনই, সেখানে তো রাজনীতি আছে, দল আছে। এই জায়গাটা একটা বরং সুযোগ হয়েছে যে সে তার এলাকার একটা যোগ্য ফিট ক্যান্ডিডেটকে করবে। দেখেন এখানে বিএনপি আমি বলবো যে এটা অনেক বড় তারা স্যাক্রিফাইস করছে বা উদারতার পরিচয় দিছে। এখানে বিএনপি যদি দলীয়ভাবে নমিনেশন দেওয়া শুরু করতো তাহলে এটা মনোনয়ন বাণিজ্য তারা করতে পারত। এখানে তারা তাদের মতন পছন্দের একক প্রার্থী একটা দাঁড় করাতে পারতো। কিন্তু এখানে দেখেন বিএনপির এই উদারতার কারণে বিএনপি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে সবচেয়ে বেশি। কারণ এখানে একই এলাকায় আপনি কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, এটা সবাই চেনে। তো এখন যেহেতু দল ক্ষমতায়, সুতরাং সেখানে বিএনপির ক্যান্ডিডেট থাকার কথা বেশি, মানে বিএনপি সমর্থিত ক্যান্ডিডেটের সংখ্যা বেশি। কারণ সে মনে করে আমি যেহেতু বিএনপি করি, আমার দলীয় ছাপ না হলেও আমি যদি নির্বাচিত হলে আমি দলের কাছ থেকে, সরকারের কাছ থেকে সুবিধা নিতে পারবো। তাহলে এই অর্থে কিন্তু বিএনপির ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা বেশি। আবার উল্টা দিক থেকে আবার সংখ্যাটা হলো এই যে সেই মানে একাধিক প্রার্থীর পারস্পরিক দ্বন্দ্ব সংঘাতে ওখানে একটা বিস্ফোরণমুখ পরিস্থিতি বা সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে। সংখ্যাটা আছে, সম্ভাবনা আছে, বিপদ আছে। আওয়ামী লীগের সাইড থেকে একটা মানে পুনরুজ্জীবনের একটা মানে পসিবিলিটি আছে। জি, ওটাই। আবার ব্যক্তিকে তো দল থেকে আসলে আলাদা করা সম্ভব না। আবার একটা রিস্কও আছে। তো তারা এমন একটা আছে যে তাদের 35-40% তাদের জনসমর্থন আছে। এবার দেখা যাবে যে তৃণমূলে আসলে তারা কতটা প্রতিফলন ঘটাতে পারে। সত্যি তারা মানে আফটার এভরিথিং যা হয়েছে 15 বছরে 15-16-17 বছরে সবাই মানুষ জানে যে আওয়ামী লীগের লোকজন অত্যাচারী। তারা অত্যাচারী নাকি আসলে তারা জনদরদি, সেটা প্রমাণ হবে এই নির্বাচনের মধ্য দিয়ে। জামাত এনসিপির একটা আমি মনে করি তুলনামূলকভাবে ভালো করবে, কারণ যেহেতু তারা আগে এই কম্পিটিশনের মধ্যে থাকে নাই আওয়ামী লীগ বা বিএনপির মধ্যে, তাদের একটা ফ্রেশ ইমেজ নিয়ে তারা সামনে আসবে। ফলে তাদের একটা মানে অতীত নাই যেহেতু সম্ভাবনা আছে। কিন্তু আবার মানে একটা দুঃসংবাদও তারা পেতে পারে, যখন বেশি মাত্রায় বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জিততে থাকবে, তখন দেখা যাবে যে তারা আবার ওই সংসদের বিরোধী দল, কিন্তু তৃণমূলে আবার তারা তৃতীয় দল বা চতুর্থ দল হয়ে যাবে। এই সংখ্যাটা আছে। তো অনেক রকম ভাবে বিশ্লেষণ করা যায়। আসলে শেষ পর্যন্ত তো মানুষ, ভোটাররাই ঠিক করবে যে মানে কাকে কোন দিকে ভোট দেবে। তবে তারপরও বলি, এখানে রাজনীতির যত বিশ্লেষণই করি না কেন, রাজনীতির বিশ্লেষণের এই জায়গাটা হবে 20-30%। বাকি 70% মানুষ কিন্তু ব্যক্তিকে দেখে ভোট দেবে, এটাও মাথায় রাখতে হবে।
মিলিয়াপা আপনি কতখানি এগ্রি করেন এই দিবু ভাইয়ের এই কথাটার সাথে? আর যেটা বলছিলাম যে যখন বলা হচ্ছে যে কেউ অংশগ্রহণ করতে পারবে, সেখানে আবার একটা কথা এসেছিল যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ কিন্তু তাদেরকে এখানে অংশগ্রহণ করতে দেওয়া হবে, এটা কি কোনোভাবে কন্ট্রাডিক্টরি মনে হয় কিনা? আমরা কার্যক্রম নিষিদ্ধ বলতে কি বুঝি? মানে কার্যক্রম দলেরই তো কার্যক্রম, একটা নির্বাচনে অংশগ্রহণ কিন্তু একটা দলীয় কার্যক্রম। তো দলীয় কার্যক্রম যেখানে নিষিদ্ধ সেখানে আবার মানে নির্বাচনে বাধা নেই, আমরা তাহলে আসলে কি বুঝবো? আমরা তো মিক্স সিগন্যাল পাচ্ছি এখান থেকে। এখানে আসলে মানে ওনার জাহিদ ভাই কি বোঝাতে চেয়েছেন না সরকার কি বোঝাতে চেয়েছেন এটা ক্লিয়ার না। এটা ক্লিয়ার করা একটা ভালো। হ্যাঁ, উনি যদি এটা বলতেন, আমার মনে হয় না বলার সুযোগ আছে, বিকজ আমি জানি না কত দূর সময় আছে যে যারা বিচার হয়ে গেছে অথবা যারা এটার মধ্যে ইনভলভ না, মানে এই অপরাধের মধ্যে, হয়তো তারা যদি চায় তারা পার্সোনাল লেভেলে, যেটা ফিরোজ ভাই বললো যে আমি কিন্তু এটার সাথে অ্যাগ্রিড যে বিএনপি কিন্তু এটা অনেক বড় একটা ভালো কাজ করেছে দলীয়করণ না করে। বিকজ দলীয়করণ করলে যেটা হয়, যেটা আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি, এগ্রি হওয়ার কথা না, বিরোধিতা করার কথা। না আমরা তো লজিক্যাল পয়েন্টে অ্যাগ্রিড হবই অবশ্যই। যে আওয়ামী লীগের আমলে আমরা যেটা দেখেছি, যেটা আগে কখনোই ছিল না, আমাদের স্থানীয় নির্বাচনে কিন্তু এই দলীয়করণটা ছিল না। মোটামুটি ধরেন স্থানীয়ভাবে যারা পপুলার তারা দাঁড়াতো এবং সেভাবে নির্বাচন হতো। কিন্তু আওয়ামী লীগ শুরু করলো যে মার্কা দিয়ে দেওয়া, যেটা কিন্তু আগে ছিল না। এবং এই মার্কা দিয়ে দেওয়ায় কিন্তু অনেকগুলো ক্ষতি হলো। এটা গণতন্ত্রেরও কিন্তু একটা ক্ষতি, যেটা হলো যে এই মার্কাটা দিয়ে দেওয়া মানে হলো যে হি ইজ দ্য চোজেন পার্সন বাই দ্য চোজেন লেডি। হ্যাঁ, তো তখন কিন্তু ইভেন আওয়ামী লীগেরও যদি আরেকজন যোগ্য প্রার্থী থাকতো, উনি কিন্তু দাঁড়াতে আর সাহস করতেন না। তখন এই যে আপনার যে ভোটারদের জন্য যে চয়েস পুলটা, এটা কিন্তু ছোট হয়ে আসতো একটা। দ্বিতীয়টা হলো যে উনি এই যে মার্কাটা দিয়ে দিল, এই মার্কার বাইরে কেউ আর ভোট দিত না। তো এই যে আমরা কিন্তু দেখি যে বাংলাদেশের মানুষের একটা এমনি একটু টেন্ডেন্সি আছে কিন্তু ভোটার, আপনি যদি ভোটার বিহেভিয়ার দেখেন, বড় মার্কায় ভোট দেওয়ার একটা টেন্ডেন্সি আছে। সো আমি মনে করি যে বিএনপির যে সিদ্ধান্তটা যে মার্কাটা না দেওয়া, এটাতে খুব ভালো হয়েছে নতুন ক্যান্ডিডেটদের জন্য অথবা যারা লোকালি কাজ করে তাদের জন্য। কারণ তাদের কিন্তু একটা বেটার চান্স আছে নির্বাচিত হয়ে আসার তাদের নিজেদের কাজের মাধ্যমে। তো এটা আমি মনে করি এটা খুবই ভালো সিদ্ধান্ত। আর এই যে যেটা আওয়ামী লীগের ব্যাপারে বলেছে, এই জায়গাটা আমার মনে হয় ক্ল্যারিফিকেশন দরকার। কারণ কার্যক্রম নিষিদ্ধ কিন্তু আবার নির্বাচন করতে পারবে, এই জায়গাটাতে আমরা আসলে কনফিউশন আমাদের রয়ে গিয়েছে। নতুন দলগুলোর কথা যেটা বলছিল দীপু ভাই, আপনি কি ওটাতে এগ্রি করেন কিনা যে নতুন পলিটিক্যাল, তাদের যেহেতু পলিটিক্যাল কোনো হিস্ট্রি নাই, তো এটা কি তাদের জন্য রিস্কি হতে পারে নাকি ইট ইজ আ গুড অপরচুনিটি ফর দেম টু টেক পার্টিসিপেশন? মানে এখানে এটা দুইটা সাইডই। একটা হলো তাদের হিস্ট্রি নেই, এই জন্য তাদেরকে হ্যাঁ কেউ স্বৈরাচারের দোষর হয়তো বলবে না, কিন্তু আরেকটা ব্যাপার আছে, হিস্ট্রি নেই মানে কিসের ভিত্তিতে তাকে ভোট দিবে? তার তো ভালোরও হিস্ট্রি নেই, তাকে তো চিনে না মানুষে, তাই না? সুতরাং এবং আরেকটা ব্যাপার আছে, যেহেতু এরা নতুন দল, দেখবেন যে বেটার ক্যান্ডিডেট যারা, তারা কিন্তু এই নতুন দল থেকে ইলেকশন করতে আগ্রহ করে না। অবভিয়াসলি মানুষ একটু প্রতিষ্ঠিত দল থেকে ইলেকশন করতে আগ্রহ করে, তো ওই একটা ভালো ক্যান্ডিডেট পাওয়া তো একটা কঠিন ব্যাপার হবে তাদের জন্য। সুতরাং এইটা তবে লোকাল ইলেকশনে নতুন দলদের জন্য এটা একটা অ্যাসিড টেস্টও, তারা নিজেদের জন্য অ্যাসিড টেস্ট বোঝার জন্য যে তারা তৃণমূল কতটুকু পর্যন্ত যেতে পেরেছে, এটা নিজেদের জন্য আমার মনে হয় একটা ভালো অ্যাসিড টেস্ট হিসেবে কাজ করবে। এবং আমি মনে করি লোকাল ইলেকশনে ওনারা যদি এখন থেকে কাজ করে যে কে দাঁড়াবে, জি, তাহলে কিন্তু আমার মনে হয় একটা ভালো চান্স আছে যে তারা একটা গুড যেটাকে বলে কম্পিটিশনের মধ্যে দিয়ে যেতে পারবে, যে একদম এক সাইডে কম্পিটিশন হবে না, একটা গুড কম্পিটিশন হবে। এবং নতুন দলগুলো আমার মনে হয় যে এখনই ক্যান্ডিডেটদেরকে নিজেদের পক্ষ থেকে সিলেক্ট করা উচিত। এই বিষয়ে আপনি যদি কিছু বলেন যে যেই দলগুলো পার্টিসিপেট করছে তাদের নিজেদের এই ইভালুয়েশনের পার্টটা কতখানি, তাদের দায়িত্ব কতখানি বর্তায়, যে কারা কারা আসলে যাচ্ছে তাদের দলকে রিপ্রেজেন্ট করছে? মানে আপনি যে আমরা যেটা বলছিলাম যে দল আর আমরা যতই বলি ব্যক্তি পর্যায়ের নির্বাচন, কিন্তু দল থেকে আসলে সে তো আলাদা না। তাকে একজনের দিকে তাকালে জনগণ আসলে দলের একজন রিপ্রেজেন্টেটিভের দিকেই তাকায় সাধারণত। তারপর আপনি বলছিলেন যে 30-70%, কিন্তু তারপরেও যদি দল থেকে তো করণীয় অবশ্যই আছে বা বলার আছে যে এরা যাক ও না যাক, ওই ক্ষেত্রে কি কি আসলে তাদের দেখা উচিত আপনার মনে হয়? না, এই ক্ষেত্রে তো সমস্যাটা আসলে ঘুরে ফিরে বিএনপির হবে।
বিএনপির প্রেসিডেন্ট লোকাল পর্যায়ে দেখা গেল মানে এক প্রার্থীকে সমর্থন করলো, জি আবার সেক্রেটারি দেখা গেলো আর একে। দলের মধ্যে এই ধরনের একটা গ্রুপিং হবে। আমাদের তো যতই আমরা বলি যে গণতান্ত্রিক মন মানসিকতা, আমরা আমি ডামি নির্বাচন দেখলাম না আওয়ামী লীগের, তখন কিন্তু ওই আওয়ামী লীগের মধ্যে এই সমস্যাটা হলো এবং প্রায় সম্ভবত 500 মানুষ কিন্তু মানে 7 ধাপের নির্বাচনে 500 মানুষ মারা গেছে। আচ্ছা। এটা কিন্তু খুব হাইলাইটেড হয়নি, কারণ নিজেদের মধ্যেই মায়ের পিঠে বা দাঙ্গা হাঙ্গামায় মারা গেছে। ব্যাপক রক্তক্ষয়ী একটা সর্বশেষ যে ইউপি নির্বাচনগুলো হয়েছে, অনেক রক্তক্ষয় হয়েছে। ওই রক্তক্ষয়ের মূল কারণ কিন্তু ওখানে প্রতিপক্ষ বিএনপিও ছিল না, জামাতও ছিল না, নিজেদের মধ্যে। তো এটাও কিন্তু আর একটা রূপে চলে আসতে পারে, কারণ নতুন সরকারের প্রথমে অনেকেরই তৃণমূলে এ হয় যে আমাকে প্রথমেই জায়গায় করে নিতে হবে। এই যে হুড়োহুড়ি কম্পিটিশন, এই জায়গাটা কিভাবে সামাল দেবে গভর্নমেন্ট, আমি ঠিক বুঝতে পারতেছি না। কতখানি নিয়ন্ত্রণ আছে কিনা, তারা কনফিডেন্ট আছে কিনা, এটা সবচেয়ে বড় ঝুঁকি এবং সম্ভাবনা। যদি ভালোভাবে হয় তাহলে একটা বিএনপি এইভাবে ছেড়ে দিতে পারে যে ঠিক আছে, তুমি নির্বাচন করে স্বাধীনভাবে নির্বাচন করে তোমার পক্ষে জনমত আছে কিনা তুমি প্রমাণ করো। এটাও অনেক নেতা থাকে না যে আমিই যোগ্য, তো এখানে একাধিক যোগ্যদের ছেড়ে দিয়ে সেখান থেকে বেস্ট সিলেকশনটা করবে। এখন সেইটা হয় যেমন পার্টির আভ্যন্তরীণ যখন ইলেকশনগুলো হয়, আমরা দেখি ডেমোক্রেটিক বা রিপাবলিকানদের মধ্যে প্রথমে তো তাদের নিজেদের দলের নির্বাচন হয়, ওইটাই মনে হয় জাতীয় নির্বাচন। তো সেখানে তো ওই সিলেকশনগুলিটা হয় যে সবচেয়ে যে জনপ্রিয় যে হয় তাকে পরে মানে সেন্ট্রালি যখন কি জাতীয় নির্বাচন হয় সেই নির্বাচন নমিনেশন দেয়। এটাও একটা তারা সেইভাবে করে আনতে পারে যে নির্বাচিত। এখন সেই গণতান্ত্রিক মানসিকতা, প্রবণতা বা কালচারটা সেটা লোকালি তো আমরা মনে হয় না এস্টাবলিশ হয়েছে। বিএনপি কি পারছে সেই জায়গায় অ্যাচিভ করতে? আমার মনে হয় এখনো পারেনি। যদি পারতো তাহলে তো এত দাঙ্গা হাঙ্গামা গোলমাল হওয়ার কথা না, তাই না? প্রায় প্রতিদিন নিজেদের মধ্যেই হয়েছে, সারা দেশে কিন্তু হচ্ছে। এবং আমরা গত যেই জাতীয় নির্বাচনের সময় দেখছি অনেক মানে স্বতন্ত্র প্রার্থী, তাই না? এমনই ধাক্কাধাক্কি রুমিন ফারহানা তো এখন থাকলোই না, তাই না? আলাদাভাবে দাঁড়ায় গেল। তো রুমিন ফারহানাকে নমিনেশন দেয়নি, তো রুমিন ফারহানাকে মনে করছে যে সে দলের সহ আন্তর্জাতিক সম্পাদক, সুতরাং দল যেটা ডিসিশন নেবে আমি সেটা ওন করলো না। তো এখন সেই সংকটটা তৃণমূলে আরও ব্যাপকভাবে হবে। জামাতের এটা তো জামাত তো এক ধরনের তাদের মনোপলি আছে, নিজস্বই আছে, সেই জায়গাটা সমস্যা হবে না। সেই জায়গাটায় আবার কতখানি তারা আসলে গণভিত্তিটা তৈরি করতে পারছে এটাও তারা পরীক্ষা দিতে পারবে। সবচেয়ে নতুন দল, গণঅভ্যুত্থানের দল, যারা বাংলাদেশে এত বড় গণঅভ্যুত্থান ঘটালো বলে দাবি করে, তো তাদের অবস্থাটা কি? আমরা শিক্ষা প্রতিষ্ঠানে তাদের অস্তিত্ব দেখলাম না কোনো জায়গায়। সংসদে তারা 6টা আসন জিতলো, এটা কি নিজেদের ভোটে নাকি জামাতের ভোটে সেটাও অস্পষ্ট। এটাও মানে নিয়ে আলোচনা করা যাবে কিন্তু কোনো সমাধান পৌঁছানো যাবে না। একটা জটিল হিসাব নিকাশ। এবারও যদি তারা আবার বলে যে না আমাদের 100টা ইউপি দাও, তাহলে আবার বোঝা যাবে না। এবার যদি তারা নিজেদের শক্তিতে নির্বাচন করে তাহলে বোঝা যাবে যে আসলে গণ অভ্যুত্থানের দল 2 বছরের মাথায় এসে তাদের অবস্থাটা কি দাঁড়ালো, সেটা একটা অ্যাসেস করা যাবে। এবং সেটা যদি খুব ভালো করে তাহলে তাদের একটা সম্ভাবনা তৈরি হবে। আর যদি মানে খুব খারাপ করে তাহলে আস্তে আস্তে জাতীয় পার্টির পথ ধরবে। তো এই হলো মানে অবস্থাটা। এটা সত্য, আমরা যতই বলি নির্দলীয় এটা নির্বাচন, কিন্তু আসলে শেষ পর্যন্ত দলীয় হয়। আপনারা যখন কি গণমাধ্যমে রিপোর্টগুলি দেবেন তখন কিন্তু লিখবেন অমুক সমর্থিত, মানে আওয়ামী লীগ সমর্থিত। ইভেন এবার আওয়ামী লীগ নামটাও কিন্তু চলে আসবে ব্র্যাকেটের মধ্যে। তো ডাক্তার জাহিদুর রহমান কনফিউশনটা আমি বুঝলাম না, এটা তো ক্লিয়ারই করছে যেহেতু এটা দলীয় না, সুতরাং যে কারোরই অধিকার আছে। আপনি ধরেন দলের উপরে স্যাংশন আছে, ব্যক্তির উপরে তো স্যাংশন নেই। ব্যক্তির উপরে কোনটা আছে? যদি সে মামলার আসামি হয়, যদি সে গণহত্যা মামলার আসামি হয় তাহলে হয়তো ওই ক্রাইটেরিয়া ওয়াইজ সে আসতেই পারবেই না। কিন্তু ওইটা যদি না থাকে তাহলে আপনি কিভাবে করবেন? তো তখন সে করতে পারবে। তো আমার ধারণা এটা না বোঝার কারণ নেই, এটা বলেই দিচ্ছে যে তোমরা ইলেকশন করতে পারো যদি তোমাদের সব মানে সিবি ঠিক থাকে।
তাহলে তোমরা এবং ক্রাইটেরিয়া বলতে কি বোঝাচ্ছে সেটাও আসলে আসলে জানা দরকার যে ওটার ভিতরে কি কি বিষয় পড়ছে না, কি জানা, সেটা তো নির্বাচন কমিশনের ইয়েতে আছে। জি, মানে ওটাই এনাফ কিনা একটা একজন এখন তো এটা তো সরকারই করে দেবে না, নির্বাচন কমিশন তার বিধি অনুযায়ী কে প্রার্থী হইতে পারবে কি প্রার্থী হইতে পারবে না সেটা তো সেখানেই লেখা আছে সবকিছু, তাই না? জি, সে ঋণ খেলাপি হতে পারবে না, আরো কি কি আছে সেগুলি তো ক্রাইটেরিয়া। এটা তো সবার জন্যই, মানে এটা এখানে আওয়ামী লীগ বিএনপি জামাত টানার দরকার নেই, ওটা বাদ দিয়ে মানুষ টানেন, মানুষ টেনে যে ব্যক্তি তোমার কি আছে, যে আব্দুল তোমার এই করিমে, এখন আব্দুল জামাত, করিম আওয়ামী লীগ, এগুলি তো টানাটানি কোনো স্কোপই নেই, যেহেতু দলীয় নির্বাচন না। মানে নৌকাও নাই, ধানের শীর্ষ নাই, দাড়িপাল্লাও নাই, তো সুতরাং আম জাম লিচু কাঁঠাল নিয়ে কি ইয়ে করবে? তো এটা কিন্তু ভেতরে ভেতরে জনগণ জানবে যে আচ্ছা আব্দুল সালাম উনি তো আওয়ামী লীগের, আচ্ছা আব্দুল করিম উনি তো বিএনপির, এইভাবেই বিষয়টা। জনগণই যে এত কিছুর পরে গণ অভ্যুত্থান যা যা হলো আর কি, এটার পরে যখন এরকম একটা জায়গা থেকে বলা হয় যে কেউ আসবে, এটা জনগণ কিভাবে এটাকে নিবে? না না, আসবে বলেনি তো, আওয়ামী লীগ আসবে না, পার্টিসিপেট করতে পারবে, এটা আপনি ইজ প্রশ্ন ওপেন টু করছেন অল, যে ওপেন টু অল ব্যক্তির জন্য, নট কিন্তু সেই ব্যক্তি হয়তো রিপ্রেজেন্ট করছে ওই দলটা, সেখানে কি করার আছে? আপনি কিভাবে এ করবেন? এইটাতে একটা ডিবেট তৈরি হতে পারে না? না না, জনগণের কোনো side ডিবেট থেকে? না, এখানে পরিষ্কার, এখানে তো আপনি তো জনগণের সেন্টিমেন্ট, আমি সেটা তারা বলছি ভাই, মানে এখানে আপনি ওই আওয়ামী sentiment লীগকে কাজ করবে ধরেন কিনা? যেভাবে ইয়ে করছে, এটাই নিয়েই তো রাজনৈতিক পর্যায়ে বিতর্ক আছে। আপনি কি এটা পারেন কি পারেন না, তাহলে এই ডেমোক্রেসি কোথায়? আজকে এই 5 বছর আপনার প্রশ্ন আসে না, আগামী 5 বছর আস্তে আস্তে প্রশ্ন উঠবে যে আওয়ামী লীগ কোথায়, আওয়ামী লীগ নেই, এখন বলবে যে গণহত্যা কে, জি। তাদেরকে বিচার করো। কিন্তু ডেমোক্রেটিক রাইট, বাংলাদেশে 30-35% মানুষ যদি আওয়ামী লীগ করে, 30-35% মানুষকে অপরাধ করছে নাকি? করেনি তো। এটা নিয়ে বিতর্ক আছে, আপনি পক্ষ বিপক্ষে বলতে পারেন। তাহলে তো বিতর্ক 71-এ তো জামাতের এই গণহত্যা দেয়, তারা নিষিদ্ধ না কেন? তখন আবার চলে যাবে 71-এ। এবং এখন রাজনৈতিক মানে কি বলে আলোচনা সমালোচনার মধ্যে তো আসতেছে না 71 আর এটা আসতেছে কেন? যে যদি জামাত আওয়ামী লীগ যদি এ না করতে পারে তাহলে জামাত কিভাবে করতে পারে? কারণ অনেকের দৃষ্টিতে 71 হচ্ছে সবচেয়ে বড় পরিবর্তন, এটা স্বাধীনতা মুক্তিযুদ্ধ। তো সেই স্বাধীনতা মুক্তিযুদ্ধের অপোজিট পোর্শনে কে ছিল? বাংলাদেশের জামাত ইসলাম ডিক্লেয়ার্ড সে, তাহলে সে রাজনীতিতে থাকে কি করে? গণঅভ্যুত্থানের দায় যদি সে হয় তাহলে সেও নিষিদ্ধ হবে। এই বিতর্কের মধ্যে আপনি এখন যদি কোনো দলীয় নির্বাচন হবে না, তারপরেও আবার যদি বলেন যে না আব্দুল করিমের গায়ে তো আওয়ামী লীগের ছাপ আছে, সুতরাং সে আম জাম কাঁঠাল যে প্রতীক নিয়েই নির্বাচন করুক না কেন, সে তো ভাই আওয়ামী লীগ। তো এই বাঁচতে বাঁচতে তো আপনার কম্বলই থাকবে না, লোম বাঁচতে বাঁচতে। এটা আর এক মানে বিতর্কের এই প্যান্ডোরার বাক্স খুললে নির্বাচনটা হবে না। কারণ আপনি নির্দলীয় নির্বাচন করতেছেন, আপনি খুঁজতেছেন আওয়ামী লীগ, খুঁজতেছেন জামাত, এগুলি আমার মনে হয় কেন, তাহলে আপনার জাতীয় পার্টি খুঁজতে হবে, তারপরে ওই যে ওয়ার্কার্স পার্টি খুঁজতে হবে। তো এখন কি এই অনুসন্ধান করতে করতে কত বছরে? আপনি যদি গণঅভ্যুত্থানে দেয় শুধু আওয়ামী লীগ কেন, তার সাথে আপনার 14টা দলের লোকজন আছে না, তারা কি হবে? তারা করতে পারবে না? তাহলে তো তারাও পারবে না। তাহলে আপনি এই মানে হাজার হাজার প্রার্থীর মধ্যে আপনি এই বাছাই করতে করতে তাহলে তো আরো 5-10 বছর পরে ইউপি নির্বাচন করতে হবে, যদি একেবারে স্বৈরাচার মুক্ত দোসর মুক্ত নির্বাচন করতে চান। এটা লম্বা প্রক্রিয়া, এইগুলি বিতর্কের মধ্যে ঠেলে দেওয়া ঠিক হবে না। বরং নির্বাচনে যে চ্যালেঞ্জগুলো, সেই চ্যালেঞ্জগুলি খুব ইম্পর্টেন্ট। যে সন্ত্রাস মুক্ত নির্বাচন, প্রভাব মুক্ত। আর একটা বিপদ তো আছে, দেখেন এখন তো যারা ক্ষমতায় আছে তাদের তৃণমূলে তাদের তো পয়সা কড়ি হয়েছে, আবার জামাতের পয়সা নেই এটা মনে করারও কারণ নেই। দেখি যে এই চাচা কবরে যাইতে হবে না বলে দেখি চকচকা 1000 টাকার নোট, সেটাও তো দেখলাম। বিমানবন্দরে কত টাকা আছে জানি না, বলে এই 50-50, পরে দেখা যায় 70-80 লাখ টাকা বেরোচ্ছে। তা আমরা ওইটা দেখি, এইটাও কিন্তু অর্গানাইজড একটা প্রাতিষ্ঠানিক চাঁদাবাজি। তো যাই হোক, এই টাকার চাপে প্রশাসন পুলিশের কি অবস্থা হবে? ওরা কি সামাল দিতে পারবে নিরপেক্ষ নির্বাচনটা? আপনি নির্দলীয় করার পরেও যদি সেই ঘুরে ফিরে যদি প্রশাসনের চাপ, ক্ষমতার চাপ, অর্থের চাপ যদি থাকে, তাহলে তো আপনি ভালো নির্বাচন করতে পারলেন না। তখন আবার প্রমাণ হবে যে দলীয় সরকারের অধীনে নির্বাচন করা যাবে না। কিন্তু আপনি কি তাহলে ইউনিয়ন পরিষদের সময়ও কি আপনি তত্ত্বাবধায়ক সরকারের ডাক দেবেন? আমার তো মনে হয় তাই। তো ওই জায়গাগুলো চ্যালেঞ্জ এইটা না, যেহেতু নির্দলীয়, সুতরাং এখানে আপনি ওই
দোষর খুঁজে খুঁজে বের করা, ওইটা না। মানে আপনি বলছেন আরো অনেক জায়গা আছে যেগুলো অনেকগুলো দেখে এখন ওই জায়গা হচ্ছে priority- সুষ্ঠু নিরপেক্ষ ভালো নির্বাচন করা। গণঅভ্যুত্থান পরবর্তী যে নির্বাচনে কালিমা নিয়ে গত 15 বছর 17 বছর আমরা খুবই লজ্জার মধ্যে ছিলাম, সেই জায়গা থেকে বের হয়ে একটা লজ্জামুক্ত নিরপেক্ষ নির্বাচন, মানে উৎসবমুখর নির্বাচন, এবং গ্রামে গঞ্জে যেটা হয় মানে খুবই আনন্দের সঙ্গে, হ্যাঁ, সেই নির্বাচনটার আবহাওয়াটা তৈরি হয়। লাস্ট কিন্তু 7 ধাপের যে নির্বাচনটা করছিল আওয়ামী লীগ, এটা কিন্তু খুবই সংঘাতপূর্ণ ছিল, এখানে কোনো উৎসব ছিল না। মানে জামাত বিএনপি না থাকার পরেও একটা হানাহানি নির্বাচন হয়েছে, এবং অধিকাংশই কিন্তু দলের বাইরে যে যারা তারা কিন্তু মানে নির্বাচিত হয়েছে। এটাও একটা সিগন্যাল বর্তমান ক্ষমতাসীন যারা, তাদের জন্য সিগন্যাল যে তারাও কিন্তু যদি সত্যিকার অর্থে ভালো হতো, নির্দলীয় নির্বাচনটাকেও যদি তারা দলীয়ভাবে ঠিক করে বলতো যে আচ্ছা ঠিক আছে আমাদের দলের শৃঙ্খলার জন্য উনি দাঁড়াক, যেহেতু প্রতিদ্বন্দ্বী জামাতের একক প্রার্থী থাকবে, সুতরাং থাকুক। এটা বলে অনেকগুলো চ্যালেঞ্জ সামনে আছে, কিন্তু ইউপি নির্বাচনটা এমনি মনে হচ্ছে দূর এগুলি কিসের, এমপি নির্বাচন তো হয়ে গেছে, ওইটা কিছু না, ওইটাই কিছু। কারণ ওইটা হলো বেজ লাইন, বেজ লাইনটা আপনি ঠিক না করলে উপরের লাইনগুলি নড়বড় হয়ে যাবে। সুতরাং ভালো নির্বাচন করলে, যদি ইউপি নির্বাচন ভালো করেন, তাহলে আস্তে আস্তে অন্যান্য ধাপের যে নির্বাচনগুলি আছে সেগুলো ভালো। এটার ইম্প্যাক্ট ওটাতে আমার একটা প্রশ্ন আছে, ধরেন আপনি যে বললেন আমাকে? যে না, ওনাকে। হ্যাঁ আপনাকে ফিরোজ ভাই, আপনি যে বললেন যে আওয়ামী লীগ এখানে যদি ব্যক্তি পর্যায়ে নির্বাচন করে ইটস নট আ প্রবলেম, ধরেন এটা প্রবলেম না, হ্যাঁ, কিন্তু ব্যক্তি পর্যায়ে অনেকগুলা জায়গায় নির্বাচন করলো এবং তারা যেটা করে আর কি, যে ভায়োলেন্স ক্রিয়েট করে। এখন যে প্রার্থী, তাকে তো আপনি প্রার্থী এবং তার সাথে যারা গণসংযোগ করছে তাকে তো প্রশাসন হিসেবে আপনি নিরাপত্তা দিতে বাধ্য, কিন্তু তারা ভায়োলেন্স করছে, তখন এটাকে কিভাবে, এই জায়গাটা কিভাবে ম্যানেজ করা যায়? ভায়োলেন্স তো জামাতও করতে পারে, বিএনপিও করতে পারে। না, ওটা নিয়ন্ত্রণ করতে ওরা তো হলো অন পারপাস, যেটা তো ওরা তো ঘোষণা দিয়েই বলেছে যে তারা, মানে যে দল এখনো ঘোষণা দেয় যে তারা বাংলাদেশকে মানে সংঘাতের দিকে ঠেলে দিবে, সেই দলটাকে আসলে নির্বাচনে মানে অ্যালাউ করাটা তো আসলে, ওই যে অ্যালাউ করার যে গ্রিন সিগন্যাল, এটাও তো আসলে একটা ভয়ের জায়গা। কারণ তারা যদি এরকম হতো যে না তারা ঠিক আছে, ওনারাও চায় একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হোক, তাহলে আমরা কিন্তু মনে করতাম যে ঠিক আছে যারা ভালো মানুষ তারা আসুক, সমস্যা নাই। কিন্তু ওনারা তো কনস্ট্যান্ট এখনো থ্রেটের উপর রাখছে যে তারা সুযোগ পেলেই এই যেটা মানে আমি জানি না আপনারা দেখেছেন কিনা, তারা তাদের লিডারশিপ জায়গা থেকে স্ট্যাটাস দেওয়া হয় যে 1 ঘন্টার মধ্যে ঢাকা এয়ারপোর্ট দখল নেওয়ার প্রস্তুতি থাকতে হবে এবং আপনারা ঢাকার আশেপাশে প্রস্তুত থাকবেন, এরকম টাইপের তারা এখনো ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছে। আমি আপনার কনসার্নটা বুঝলাম, কিন্তু এখন ঘটনা হচ্ছে যেখানে নির্দলীয় নির্বাচন, সেখানে আপনি দলীয়ভাবে কিভাবে করবেন? মানে এটা নির্দলীয় না, আমি টেররিজমের কথা বলছি, এটা তো একদম টেররিজম, মানে স্টেট যুক্তিটা মেনে নিয়ে ধরেন আমি ধরেন আমি আওয়ামী লীগ সমর্থিত, এখানে আপনারা সবাই চেনেন যে আমি যদি আমার ইউনিয়ন পরিষদ থেকে আমি চিন্তা করি, তখন বলবো যে আরে ওই লোক তো বিএনপিও করে না, জামাতও করে না, এনসিপিও করে না, তাহলে নিশ্চয়ই আওয়ামী লীগ। ধরেন আমি তাহলে মানে আমার রাইটসটা কীভাবে আপনি বন্ধ করবেন? আমি তো কোনো ঘোষণা দিচ্ছি না যে আমরা এখানে এসে দখল করবো, মুখ করবো, তো মুখ করবো। আমি নির্বাচনই করতেছি, জনগণের কাছে আমি সেবা করবো। তখন যখন নামে মাঠে সবাই তো বলে যে সেবা করবে, জনগণের সেবা করবে, আলটিমেটলি নিজের সেবা করে, কিন্তু সে তো জনগণের সেবা করবে। ওটা কীভাবে করবেন? এই জন্য এইটা করতে গেলে আপনি তো পারবেন না। তো মনে করেন সারা বাংলাদেশে আওয়ামী লীগ সমর্থিত কেউ তো ধরেন আওয়ামী লীগের ভিপি, জিএস, এখন যারা ওই পদধারীরা তো আর ইলেকশন করবে না, তারা তো অলরেডি পলাতক, কিন্তু তাদের সমর্থক ওই যে 30-35% যে যারা আছে, তাদের মধ্য থেকে কেউ দাঁড়ায় গেল, তখন আপনি কি করবেন? বাধা আসলে দিতে পারে না ওইভাবে, সেটা কি এটা কি ব্যক্তি পর্যায়ে এটা তো বাধা দেওয়া যায় না। ধরেন সেলিনা হায়াত আইবি, আর একটু বড় মাপের কথাই বলি, ওখানে নারায়ণগঞ্জের কোনো লোক বিশ্বাস করবে যে সেলিনা হায়াত আইবি দাঙ্গা হাঙ্গামা করে, সন্ত্রাস করে? কেউ করে না। বরং সবাই মিলে আপনি ইলেকশন করেও যদি ওনার সাথে জেতাটা খুব কঠিন হবে। এখানে কি করবেন? এই জায়গায় আপনার পলিসিটা কি হবে? পলিসি নেই, কারণ নির্দলীয় নির্বাচন, উনি ইলেকশন করবে, উনি তো ঘোষণাই দিচ্ছে যে আমি ইলেকশন করব, কারণ আমি সিটি কর্পোরেশনের উন্নয়ন করব, মানুষের উন্নয়ন করব। এটাতে তো আপনি বাধা দিলে তাহলে বাংলাদেশ যে একটা ডেমোক্রেটিক স্টেট, এখানেই তো সেই প্রশ্নটা সামনে চলে আসবে। তখন ইউরোপীয় ইউনিয়ন কনসার্ন করবে, মানবাধিকার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
উদ্বেগ প্রকাশ করবে। কিন্তু সেরেনা হায়াত আইভি যে মানে দর্শনটা তার তার সে তো আসলে এই গণহত্যাকে সাপোর্ট করছে এরকম ভিডিও, ডাইরেক্ট ভিডিও আমাদের আছে তো, যেখানে সে আসাদুজ্জামান খান কামালকে বলছে যে স্যার এরা হলো সব সন্ত্রাসী, এগুলি হলো এখানে সন্ত্রাসী করতেছে। এই ভিডিওটা আপনারা দেখেছেন কিনা? তো তাহলে সেখান থেকে গডফাদারের বিরুদ্ধে ইলেকশন করলো, যেটা প্রমাণিত, তাকে পরাজিত করলো দলের বিরুদ্ধে থেকে, ওইটা তো সবচেয়ে বড় মেডেল। ওইটা এটা আমাদের নিজেদের ভিতরকার এই দুজনেই কিন্তু মানে স্ট্রাগল অফ পাওয়ার, ইটস নট দ্যাট এটা ধরেন আপনি আমি মিলে বলতে পারি, কিন্তু বাস্তবতা হলো নারায়ণগঞ্জের মানুষ মনে করে সন্ত্রাসী গডফাদার শামীম ওসমানের বিরুদ্ধে একটা প্রতিবাদের প্রতীক হচ্ছে সেলিনা হায়াত আইভি, যার কারণে সে বিএনপির সাপোর্ট পায়, জামাতের সাপোর্ট পায়, আওয়ামী লীগের মধ্যেও যারা ভালো মনা যারা তাদের সাপোর্ট পায়। এগুলি বাস্তবতা। মানে উনি বলছেন, দীপু ভাই বলছেন যে পিপলস পারসন হিসেবে ওই জায়গায় ওনার ওই জনপ্রিয়তাটা আছে, অ্যাকসেপ্টেন্সটা আছে, যার কারণে উনি ওই জায়গায় সেটা তো অবশ্যই। হ্যাঁ, পিপলস পারসন মানে এটা তো হাসিনা একসময় কিন্তু খুব পপুলার ছিলেন, এই জায়গাটা আমরা ভুলে গেলে হবে না। মানে পপুলারিটি ডাজন্ট ইকুয়েট টু আ গুড পারসন। সে এই হ্যাঁ আমাদের এটা আমাদের দায়িত্ব না আমরা গুড পারসন সার্টিফিকেট দিয়ে বেড়াবো, বাট ওই যে আমরা যেটা বলি না, ঘর পড়া গরু সিঁদুরে মেঘ দেখে ভয় পায়, তো আমাদের তো ওই ভয়টা রয়ে যায় যে সামওয়ান হু আইডেন্টিফাইড যে এই যে এই ছাত্রদের কারো কাছে কিন্তু কোনো অস্ত্র ছিল না। এটা বাংলাদেশের যে অভ্যুত্থানটা, এটা দিস ইজ সামথিং অ্যাবনর্মাল, বিকজ কারো হাতে কোনো লিথল ওয়েপন ছিল না। মানুষ নিজে মরে কিন্তু এটাকে ঠেকিয়ে গেল। এই রকম যাদের হাতে কোনো অস্ত্র নেই তাদেরকে সন্ত্রাসী আখ্যা দেওয়া এবং তাদেরকে এখনো সন্ত্রাসী মনে করা, তো সেই জায়গা থেকে তো তারা তাদেরকে যখন নরমালাইজ করা হয় আমরা ভয় পাই, ভুলে গিয়ে বা এটাকে করাটা আমরা ভয় পাই যে আমরা হয়তো আমাদেরকে একসময় মানে ইট উইল কাম ব্যাক যে আমরা হলাম সন্ত্রাসী। আসলে কি বাংলাদেশের না ইতিহাসের রাজনীতির বাস্তবতাটা হলো এই, দেখেন তারেক রহমান, তাকে আগে বলা হতো দুর্নীতির বরপুত্র, সন্ত্রাসের গডফাদার, কত কিছু বলতো না। সেই তারেক রহমান যখন নাকি বিমানবন্দরে পা দিল, তখন আমি তো ভয় পাচ্ছিলাম যে তামিলনাড়ুর বিজয় থালাপতি একবার তার গণসংযোগে এরকম পদপিষ্ট হয়ে বহু মানুষ মারা গেল, তো সেরকম পরিস্থিতি হয় কিনা। যাই সরকার এটা অনেক করে আর্মি টার্মি এটা দিয়ে এমন নিরাপত্তা করছে, লক্ষ লক্ষ মানুষের আমরা দেখলাম, তাই না? আবার দেখা গেল এটাই গণঅভ্যুত্থানের স্মৃতিতে যারা গণঅভ্যুত্থানের নেতা, তাদের হয়তো সঠিক নির্বাচনটা একটু যদি ঠিকঠাক হইতো, পরাজিত তো হইতো, কোনো কোনো ক্ষেত্রে হয়তো মানে জামানতও বাজেয়াপ্ত হইতো। জি দিউ ভাই, আপনি বলছিলেন ওই আলোচনাটায় যে রাজনীতির ইতিহাস বাংলাদেশ তো বটেই, পৃথিবীর ইতিহাসও খুব নির্মম। যেমন ওই যে বলছিলাম যে তারেক রহমানকে যেভাবে চিহ্নিত করা হচ্ছিল, একসময় পরে তারেক রহমান খুব বিজয়ের বেশে আসলো, লক্ষ লক্ষ মানুষের জনসমুদ্র আমরা দেখলাম। আবার দেখেন যে এই শেখ হাসিনা যেভাবে বিদায় নিল, দেখবেন কালের পরিক্রমায় এবং এখনকার রাজনৈতিক বাস্তবতায় তারেক রহমানকে প্রতিদিনই আমি দেখি যেভাবে ট্যাগ দেওয়া হচ্ছে, যে এই ধরনের তিনি একেবারে খুবই অযোগ্য, অপদার্থ এবং অজনপ্রিয় এক ধরনের ফ্যাসিস্ট হিসেবে আখ্যায়িত করে করে এই যে বলতে 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 এই দিন শেষে সেই প্রথম দিনের যে স্মৃতিটা বিজয় থালাপতির মতন যে বিমানবন্দরের সেই সেটা শেষ পর্যন্ত থাকবে কিনা, নাকি ওনার জনপ্রিয়তাটা একদম ব্যারোমিটারটা নিচে নিয়ে যাবে, আমরা কেউ জানি না। নামতেও পারে, নাও নামতে পারে, কিন্তু বাস্তবতা হলো যখন যে ক্ষমতায় থাকে তার জনপ্রিয়তা কিন্তু প্রতিদিনই কমতে থাকে। শেখ হাসিনা কমে গেছিল, কিন্তু তার জাস্ট সে কৃত্রিমভাবে প্রশাসনভাবে ধরে রাখছিল। আবার দেখা গেল যে ফ্যাসিস্ট হিসাবে চিহ্নিত হলো সবার কাছে, মানুষের কাছে, সে যখন আবার হয়তো দেখা গেল যে 2 বছর পরে 5 বছর পরে যদি বেঁচে থাকেন, আসলো বিমানবন্দরে লক্ষ মানুষের ভিড়, তারা ভুলে গেল, মনে রাখে না। আমাদের যদি মনেই রাখতো, আমি বললাম না যে আমাদের সেই অভ্যুত্থানের নেতারা কোথায় এখন, নাই তো। সামনে বিএনপি, পেছনে জামাত, তার পিছনে অনেক পিছনে ওই অভ্যুত্থানের নেতারা, মনেই যদি রাখতো। এটা কি মনে রাখতে পারেনি জনগণের দায় এটা, নাকি যারা আসলে ছিল তাদেরও দায় এটা হয় তাদের উপর? প্রথমত হচ্ছে দুই, এটাই যে তাদের পরে দেখলো যে না, এটা তো কিছুই না,
এটা তো ফাঁপা বেলুন। হ্যাঁ, তো ফলে কিন্তু তারা যে না সেটা প্রমাণ করতে পারে নাই। তো এই মাঝখানে যে ডাকসু নির্বাচন দিয়ে একদম সর্বনাশ করে ফেলছে। তারপরে যখন কি ওই যে নিয়োগ বদলি বিভিন্ন ইউনূস সাহেব বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে অ্যাটাচড করে দিল না, সর্বনষ্ট করে দিছে। ওখানেই ফাইল নিয়ে সুজা দৌড়ায় যেত এতে, ওই যে ইউনূসের যমুনাতে, হ্যাঁ, বকুল দাবা করে ফাইল নিয়ে যাচ্ছেন ছাত্ররা, বিশাল বিশাল ফাইল অনুমোদন করাচ্ছে, বরাদ্দ হইতেছে এলাকায় নির্বাচন করবে বলে। অন্তর্বর্তী সরকারের অধীনে কেউ পারে? তো এগুলি খবরাখবরগুলি আসছে না, পিএসএর সে বিশাল কারবার যখন আসতেছে। আমার পিএস হচ্ছে দুর্নীতিবাজ আর আমি খুব সৎ, এরকম দর্শন কি কেউ মানবে? এত বোকা তো দেশের মানুষ না। তো এগুলির ফলে কি হলো, প্রথম সারিতে তো নাই, দ্বিতীয় সারিতে নাই, তৃতীয় সারিতে আছে, তাও আবার দ্বিতীয় সারির একজনকে ধরে যে আমাদেরকে বাঁচাও। এটা হলো বাস্তবতা। মাত্র অল্প সময়ের ব্যবধানে, 1.5 বছরও লাগে নাই, তাই না? নির্বাচনটা যদি আরও 3 মাস আগে হতো, মানে একদম ওই থাকতে থাকতে, তাহলে টিএসসিতে যেমন অনেকে লাইন ধরেও এটাও দিতে পারে নাই। অনেক নারীরা মানে তার কি বলে কানের দুল এটে পারে নাই, বলছে যে আমাদের নেয়ার নাই, আমাদের এখন গাড়ি লাগবে। তো এখন ওই গরিব জনগণ তো গাড়ি উঁচু করে নিয়ে আসতে পারবে না, তাদের যা ছিল নিয়ে পরে ওরা ওই জুয়াটার কথা চিন্তা করেন, তাই না? আমরা রাস্তাঘাটে যখন কি তারা ট্রাফিক করছে, আমার মনে আছে আমি অন্তত 2 দিন এই বাচ্চা এদেরকে নিয়ে খাবার পানিটা নিয়ে দিচ্ছে, তাই না? কিন্তু এখন হইলে যে ওরে বাপরে ওখানে আছে, দৌড় দেব পিছনে, 2 হাত দূরে সরে যাব, যে এগুলি তো চান্দাবাজ। এইটা একটা লেগে গেছে। তো ফলে যখনই কি আপনি আন্দোলনের অভ্যুত্থানের নেতাদের ট্যাগ লাগতেছে, তারেক রহমানকে প্রতিদিন আপনি গালমন্দ করতেছেন, করতে করতে কি করতেছেন, নিজেদের তো সর্বনষ্ট করে দিয়ে কার পথটা আপনি করতেছেন, কার জনপ্রিয়তা না হাসিনাই ঠিক ছিল, এইরকমই দরকার। ওই আবার ক্রস ফায়ার দরকার, এনকাউন্টার দরকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, আরে হাসিনাই ঠিক ছিল। আলোচনাগুলি কিন্তু হচ্ছে বিভিন্ন কোনায় কোনায়। এখন আমরা মিলে এখানে যতই আলোচনা করি না কেন, ওই নিচের আপনার টেলিভিশনের নিচের ওই পানের দোকান, চায়ের দোকান, ওই জায়গার আলোচনাটা হলো মেইন। তাদের অনুভূতিটা কি, তারা হ্যাপি কিনা? হ্যাঁ, মানে সাধারণ জনগণের বেসিক রাইট সেটা আবার পিছনে ফিরে ফুলফিল করতে পারছে কিনা, তখন তারা পিছনে ফিরে যাচ্ছে। ফিরে যে তখন তারা দেখতেছে শেখ হাসিনা তো বসে আছে, এবং কল্পনা করতেছে যে শেখ হাসিনা আসবে, বিমানবন্দর কাঁপবে, লক্ষ লক্ষ জনতার স্লোগান উঠবে, তাই না? এটা একেবারে অবাস্তব না, কিন্তু এই মানে রাজনীতির ইতিহাসটা খুব নির্মম, কাউকে ক্ষমা করে না। আমি বলছি এটাই যে আজকে যে ফ্যাসিস্ট, কালকে সে হচ্ছে সবচেয়ে মানে প্যাট্রিয়টিক। হ্যাঁ, যে প্যাট্রিয়টিক ছিল সে এখন ফ্যাসিস্ট। নতুবা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, যে দলটার হাত ধরে আসলো বাংলাদেশ, আজকে সেই বাংলাদেশ সে হয়ে গেল ফ্যাসিস্ট এবং একেবারে নিষিদ্ধ হয়ে গেল। এটা তো ইতিহাসের তো এটা মানে খুবই কঠিন। আপনার রাজনীতির ইতিহাস তো মানে রক্তাক্ত, আপনার রাজনীতির ইতিহাস তো কলঙ্কময়। যে দল মুক্তিযুদ্ধ করে, স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেয়, সে দল নিষিদ্ধ হয়ে যায়, সে দল ফ্যাসিস্ট হয়ে যায়। এটা আপনার কোনো গর্বের? আপনি পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের রাজনীতির ইতিহাসের একটা গ্রন্থ যদি আপনার ব্রিটিশ মিউজিয়ামে যায়, ওরা দেখবে যে ওরে শালা এ তো আজব একটা দেশ। এইরকম ঘটনা ঘটছে যে দলের নেতৃত্বে একটা দেশ স্বাধীন হয়, সেই দল ফ্যাসিস্ট হয়ে যায়। বলছি ইতিহাস খুব নির্মম। মিলিয়াপা, আপনি কি মনে করেন এই পার্সপেক্টিভ থেকে? এটা আমাদের এখানে ফ্যাসিস্ট হয়ে যেতে আমরা হেল্প করি, বিকজ ওই যে মানে আমরা বলতে বুঝাচ্ছি যারা আমরা মানে ফ্যাসিলিটেট করি, যারা বলি যে ওই দলের নেতৃত্বে, ফার্স্ট অফ অল এনসিপির নেতৃত্বে কিন্তু গণঅভ্যুত্থান হয় নাই। গণঅভ্যুত্থান একটা মানুষের যখন পিঠ থেকে গিয়েছিল, মানুষকে তো স্বতঃস্ফূর্তভাবে তারা তো সেখানে পার্টিসিপেট করেছিল, এটা তো অবশ্যই তারা এই যে একা ওদেরকে যে পুরাটা দিয়ে দেওয়া, এই জায়গাটাতেই আমরা ভুলটা করি। এই জন্যই বলতেছি যে আমরা এই বারবার একা একজনের হাতে পুরা ভাগটা তুলে দিয়ে তাকে মনে করাই দিই যে ইউর এভরিথিং। তখন তারা মনে করে যে হ্যাঁ আমার মনে হয় রাইটস আছে, যেটা এই যে ভাই রাইটফুলি
পয়েন্ট আউট করেছে যে যে চাঁদাবাজ হয়ে গেল প্রথমে তো চাঁদাবাজ তারা তো- আসলে না, না, they have done a চাঁদাবাজ great তো- job রাস্তায় তারা যেটা করেছিল করা তারা হয়- পরে না, চাঁদাবাজ না, না, তাদেরকে করা বলা হয়েছে হলো কেন? ওদেরকে জি। উইলফুলি। কেন আপনি একটা 9-10 এইচএসসি, তারপরে ইন্টারে পড়া, তারপরে হলো ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়া একটা ছেলে অথবা একটা মেয়েকে কে আপনার মাথায় বুদ্ধিটা দিল যে আপনি বিভিন্ন মন্ত্রণালয় অথবা বিভিন্ন ইয়াতে মানে অ্যাড করে দিচ্ছেন? কেন? হোয়াট ইজ দেয়ার জব ইন দিস? মানে তাদের জব কি? তাদের তো এটা জব না। এবং তাদের ক্যাপাসিটি অনুযায়ী বা এটা কিন্তু তার qualification, ক্যাপাসিটির right. মধ্যেও পড়ে না। আপনি শোনেন, একটা মানুষের কিন্তু অভিজ্ঞতার মূল্য আছে। আপনি যখন পড়ালেখারও একটা সময় আছে, বয়স, অভিজ্ঞতা, অবশ্যই সবকিছু এটা সেটা। আপনি পড়ালেখার যে সময়টা সে সময় পড়ালেখা, তারপরে যখন ক্যারিয়ার ডেভেলপ করবেন, আমরা যারা ক্যারিয়ারের পথটা হেঁটেছি আমরা কিন্তু দেখেছি যে আমার বাবার কি আছে, আমার স্বামীর কি আছে, কাজে লাগে নাই। কারণ আমি আই এম দ্য ফার্স্ট লয়ার ইন মাই ফ্যামিলি, আমাদের ফ্যামিলিতে আমি প্রথম লয়ার। সুতরাং আমাকে কিন্তু ওই জজ কোর্টে একদম ওই যে ইংলিশ কোর্টে প্রতিদিন যেতে হয়েছে, সেই যতক্ষণ কাজ করা লাগে করতে হয়েছে, তারপর ফেরত আসতে হয়েছে। এটা কিন্তু আমাকে কেউ মানে ছুটি দিতে পারে নাই। এই কিন্তু আপনাকে তো মানতে হবে এটা তো মহামতি ডক্টর মোহাম্মদ ইউনূসের এক যে গ্রামীণ দর্শন, এই যে সবাইকে ট্যাগ করে দেয়া, স্টুডেন্টদেরকে মানে বিভিন্ন মিনিস্ট্রির মধ্যে ঢুকাই দিয়ে এই আমলাতন্ত্রের সঙ্গে ট্যাগ করে দিয়ে আজকে যেই অবস্থাটা তৈরি হলো তাদের গায়ে, কোটি টাকার নিচে তারা চিন্তা করে না। বিভিন্ন জায়গায় দেখলেন না, বাসা বাড়িতে গেছে একটা ব্যাগ নিয়ে কোটি টাকা চাঁদা নিতে, ধরাও পড়ছে। আবার ধরা পড়ার পরে ধানমন্ডি থানা থেকে তাদেরকে মুক্ত করা হয়েছে। ওইটাই বললাম যে এদেরকে তো আপনি মানে এদেরকে চাঁদাবাজ হতে সহায়তা করা হয়েছে। এবং এটা কিন্তু আমি স্পেসিফিক্যালি আমার মনে আছে একদম প্রথম দিকে মানে ইন্টারিম গভর্নমেন্টের প্রথম দিকে ফুয়াদ ভাই একদিন বলেছিল যে মানে এরকম টিভিতেই বলেছিল যে তোমরা স্যার বেশি শুইনো না, তোমরা মনে করবা যখন স্যার বেশি ডাকবে এই আমলারা সবাই চোর। এই আমলারা তোমাদেরকে যখন স্যার বেশি ডাকবে বুঝবা যে তোমাদেরকে একটুখানি চোর 100-র মধ্যে 2 ভাগ চুরি করায় তোমাদেরকে, তাদের 98 ভাগ চুরি তারা ঢাকবে। বাট এই ছাত্ররা তো এই লোকটা সামলাতে পারে না, এটা তো সত্যি কথা। এখানে তো এটার বিরুদ্ধে আপনি যেটা বললেন যে তাদের বয়স অনুযায়ী তাদেরকে যে ক্রেডিটটা দেওয়া হয়েছে দ্যাট ইজ ওয়ে টু মাচ। মানে শুধু ক্রেডিট না, তাদেরকে যে অ্যাক্সেসিবিলিটি দেওয়া হয়েছে। রাইট। আমাদের এই বয়সে এসে কি অ্যাক্সেসিবিলিটি আছে এখানে? নাই, বিকজ আমরা এটা ডিজার্ভ করি না। এটা তো উচিত না। সবকিছুর একটা ওই ম্যাচুরিটিটা ওটাকে ক্যারি করা, ওটাকে ওই সবকিছুর একটা সময় আছে, সবকিছুর একটা নিয়ম আছে। আপনি নিয়ম বহির্ভূতভাবে কিছু করবেন। তারপরে এটা হাসিনার আমলেই ছিল যে বিভিন্ন জায়গায় পোস্টিংয়ের জন্য টাকা, বাট আমরা দেখলাম ইন্টারিমের আমলে এটাকে একদম মনে হচ্ছে একটা অফিসিয়াল সিস্টেম টেন্ডার্ড হয়ে গেছে যে আপনি সচিব হবেন, অতিরিক্ত সচিব হবেন, শুধু সচিব না, আপনি একজন চতুর্থ শ্রেণীর কর্মকর্তা হিসেবে একটা নিয়োগ পাবেন, সেটার জন্য পার্টিকুলার একটা রেট আছে। আপনারা যেরকম আগরাতে যাই দেখেন না যে জুসের 565 টাকা, এক্স্যাক্টলি ওই রকম করে একটা রেট আছে প্রত্যেকটা পদের বিনিময়ে। তো এই যে এইটাকে একটা রেট করে দেওয়া, সিমেন্ট করে দেওয়া, এবং এটা যে এখন যে চলে গেছে তা কিন্তু না। দ্য সিস্টেম ইজ গোয়িং অন। বাংলাদেশে একটা কথা আছে, কোনো কিছু দাম বাড়লে কমে না, আর একটা অসৎ সিস্টেম ঢুকে গেলে সেটা আর কোনোদিন যায় না। এখন আপনি যাকেই আনেন। তো এই জায়গাটা যে আমরা পারি নাই, এটা হলো আমাদের একটা কালেকটিভ ফেইলিয়ার। এটা আপনি ছাত্রদের একা দোষ দিবেন, বিএনপির একা দোষ দিবেন, আওয়ামী লীগের একা দোষ দিবেন, এটা কিন্তু না। এই জায়গাটা সবাইকে নিতে হবে, সবাইকে নিতে হবে। এটা যদি আমরা রেকগনাইজ করতে না পারি যে আমরা সবাই মিলে এইখানে ফেল করছি, যে এই যে আওয়ামী লীগকে তারাই দিচ্ছেন, কিন্তু আওয়ামী লীগে রেখে যাওয়া ভূতগুলা, মামদ ভূতগুলা যে নেচে বেড়াচ্ছে, সে মামদ ভূতগুলাকে তো সবাই মিলে পালছেন। এখন যে এই যে ভাই বললো যে ট্যাগ হচ্ছে, ট্যাগটা তো এমনি এমনি হচ্ছে না। জনগণ তো এমনি এমনি বিতৃষ্ণ হয় নাই। জনগণ এই ইন্টারিমে 18 মাস দেখেছে যে স্টুডেন্ট অথবা তাদের যেটা এপিএস পিএসদের গল্পগুলা, এগুলো তো আপনার এমনি এমনি গল্পগুলো হয় নাই। দেয়ার আর সাম ট্রুথস বিহাইন্ড ইট। তারপরে এখন যে আমাদের প্রাইম মিনিস্টার, আমি ওনার সাথে নিজে কথা বলেছি, হি ইজ ভেরি অ্যামিকেবল পারসন। তাকে আপনি পছন্দ করার মতো মানুষ। উনি চায় পরিবর্তনটা করতে, কিন্তু ওনার নিজের সাথে যাদেরকে ঘিরে রেখেছেন তারা কি পরিবর্তনটা হতে দিতে চায় কি না, নাকি তারা তাদের আখের গুছানোতে ব্যস্ত, এই জায়গাটা তো আমাদের প্রধানমন্ত্রীকে তো আমার মনে হচ্ছে উনি বুঝতে পারছেন, এবং যার কারণে উনি ট্যাগড হবেন। এবং উনি যতদিন বুঝতে না পারবেন উনি ট্যাগটা খাবেন, এটা তো খুবই স্বাভাবিক। আপনি আপনার বন্ধু হওয়ার কারণে সে এই
দুর্নীতিটা করতে পারছে, এটা তো আপনার দায় নিতে হবে। তো এই জায়গাগুলো আপনি যদি কি বলতে চাচ্ছেন মিলাপা যে রাইট পারসন ওখানে চুজ না করে এই বন্ধুত্বের খাতিরে কি আশেপাশে রাখা হয়েছে এরকম কিছু, মানে যাদের থাকা উচিত, যারা এটা পারতো প্রপার ওয়েতে এক্সিকিউট করতে, সেরকম লোকের চাইতে এই ধরনের লোকজন বেশি, সেই জন্যই সিস্টেমটা ঠিক হচ্ছে না? আমার কাছে কেন এটার থেকে যেটা মনে হয়, আমার কাছে যেটা মনে হয়, আমাদের প্রাইম মিনিস্টার যেহেতু একটা লং টাইম দেশের বাহিরে ছিলেন, এবং তার তো একটা এখান থেকে একটা মানে ভায়োলেন্ট হিস্ট্রি আছে উনি চলে যাওয়ার সময়, তাই না? তো উনার বিশ্বাসযোগ্য মানুষ খুব কম পান আর কি ওনার আশেপাশে। তো যাদেরকে পান হয়তো তাদেরকেই প্লেস করেছেন, কিন্তু তারা তার ট্রাস্ট ভঙ্গ করছে, এবং হি নিডস টু রাইজ আপ টু দ্য অকেশন অ্যাজ আ প্রাইম মিনিস্টার অফ আস, অফ দ্য পিপল। আমাদের জনগণের প্রাইম মিনিস্টার হিসেবে রাইজ টু দ্য অকেশন, এবং এদেরকে বাদ দেওয়া উচিত খুব দ্রুত। এবারে আমরা যেই ইস্যুটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে পুশিন, যেটা ইদানিং প্রতিদিন আমরা দেখছি, এটা আমাদের চোখে পড়ছে, এবং আমরা জানি যে বিএসএফ এর পুশিনের চেষ্টা, এই চেষ্টাটাকে ঠেকাতে আসলে কিন্তু কঠোর অবস্থানে আছে বিজিবি। আজকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা উনি বলেছেন যে পুশিন হচ্ছে পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ রাজনীতির কারণে এইটি ঘটছে, এবং বাংলাদেশকে চাপে রাখার জন্য আসলে এটা না। এবং উনি আরেকটি কথা বলেছেন যে 5ই আগস্ট পরবর্তী সময়ে যে মানে অন্তর্বর্তীকালীন যে সরকার ছিলেন ওই পিরিয়ডের কথা বলেছেন, যে তখন যে দুই দেশের অবস্থান, মানে বাংলাদেশ এবং ভারত, তাদের সম্পর্কটা যে অবস্থায় চলে গেছে সেটাকে পুনরুদ্ধার করার জন্য কিন্তু দুই দেশ এখন চেষ্টা চালাচ্ছে। তো এটার কারণে কি উনি আসলে এই বক্তব্যটা দিয়েছেন, যে এটা কি আসলে এই পুশিনটাকে কি এভাবে দেখা যায়, যেই কথাটা উনি বললেন? দিবু ভাই, আপনার কি মনে হয়? এটা কে বললেন? এটা হচ্ছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা, উনি বলেছেন যে পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ রাজনীতির কারণে এটা ঘটছে, কিন্তু বাংলাদেশকে চাপে রাখার জন্য আসলে হচ্ছে না এই পুশিনটা। পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক ধর্মীয় জঙ্গি গোষ্ঠীর উত্থান ঘটছে, এটা হলো বাস্তবতা। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেখানে একটা পুনরুত্থান হয়েছে সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীর। তার যে বহিঃপ্রকাশগুলো হয় ঠিক তাই হচ্ছে, সেটা আভ্যন্তরীণভাবে এবং বৈশ্বিকভাবে। কারণ তারা বাংলাদেশকে মুসলিম প্রধান একটা দেশ হিসেবে দেখে এবং ঘৃণার চোখে দেখে। তো ওই ঘৃণাটা উদ্গীরণ করছে ওখানকার সংখ্যালঘু যে গরিব মানুষগুলো মুসলিম, ওই জনগোষ্ঠীকে ঠেলে পাঠানোর মধ্যে দিয়ে তারা সেই ঘৃণাটা প্রকাশ করতেছে, এবং এক ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা জিয়ায় রাখলেই আসলে মানে বিজেপির মানে ঘাঁটিটা শক্ত হয়। কারণ তখন উগ্রবাদীরা থাকে, ওইটার একটা জোশ থাকে, তখন জনগণ ভয় পায়, সাধারণরা দূরে সরে যায়। ওই রাজনীতিটা শুভেন্দু অধিকারী করছে। তো এটার ফলে যেটা হচ্ছে যে এই অঞ্চল তো আলাদা কোনো অঞ্চল না, পশ্চিমবঙ্গ বাংলাদেশ মিলায় একই ভাষা, একই এলাকা, সীমান্তবর্তী, মানে বিশাল সীমান্ত। ফলে এই অঞ্চল ওই অঞ্চলের মধ্যে যে সৌহার্দ্য ছিল, ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, ধর্ম, বর্ণ নির্বিশেষে, সেই জায়গাটাকে মানে ধ্বংস করে দিচ্ছে শুভেন্দু অধিকারী। যেটা বিজেপি সারা ভারতে যেখানে যেখানে রাজ্যে বিজেপি আছে, যে কাজগুলো করছে, যে মসজিদ ভাঙো, সেখানে নিচে মন্দিরের আছে, অস্তিত্ব আছে, করে ওই একটা উত্তেজনা তৈরি করা, মুসলমানদেরকে আরও কোণঠাসা করো, আর হিন্দুদেরকে সামনে করো যে আমরাই কিন্তু তোমাদের প্রতিনিধি করি। ওই কাজটাই করতেছে। আসলে যেটা হয়, আমি তো বারবার বলি যে ধর্মকে যখনই আপনি রাষ্ট্র এবং রাজনীতিতে নিয়ে আসবেন, সে দেশ কখনো ভালো থাকতে পারে না। কারণ একটা দেশে নানা ধর্ম থাকে, আপনি একটা ধর্মকে প্রতিষ্ঠা করতে যে এই ধরনের আপনার বিভাজন ঘটবে, সেই বিভাজনটা স্থায়ী থাকবে, এবং ধর্মে ধর্মে যখন নাকি ওই সংঘাতটা হবে, তখন মানুষের মধ্যে সেই সম্প্রীতির ভাবটা থাকবে না, এবং সবসময় এক পক্ষ আর এক পক্ষকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। যেমন এখানেও দেখবেন যে ওখানে যখন এই ঘটনা ঘটছে, কেউ বলছে মমিন মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। কেন মমিন মুসলমান? এখানেও ঐক্যবদ্ধ করতে হবে মানবতাকে, এখানে ঐক্যবদ্ধ করতে হবে গণতন্ত্রকে, এখানে ঐক্যবদ্ধ করতে হবে মানুষকে। কারণ আমরা এই অঞ্চলে কি চাই? একটা অসাম্প্রদায়িক, একটা ধর্মনিরপেক্ষ একটা সোসাইটি, যাতে সবাই মিলেমিশে আমরা থাকি। তো সেই জায়গাটা দেখেন পাল্টা প্রতিক্রিয়াটা বাংলাদেশের এই কিছু কিছু মানুষের, এমনকি আমাদের গণ অভ্যুত্থানের নেতাদেরও কারোর মুখ থেকে সেই উচ্চারণগুলি শুনতেছি আর কি।
তো এটা খুব দুর্ভাগ্যজনক, এবং এইটা যেভাবে শুভেন্দু অধিকারী ওখানে তা দিচ্ছে সাম্প্রদায়িকতাকে, এখানে আস্তে আস্তে সেটার বিস্তার লাভ করবে। তাহলে একটা উত্তেজনাকর পরিস্থিতিতে যেটা হবে, ওই অঞ্চলের সাম্প্রদায়িক গোষ্ঠী লাভবান হবে, এই অঞ্চলের সাম্প্রদায়িক গোষ্ঠীও লাভবান হবে। আলটিমেটলি একটা বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। পুশিনটা হচ্ছে তারই অংশ, কারণ ওই ঘটনাগুলো না ঘটলে তো হবে না। এরপর এখানে দাবি উঠবে যে এখানে তাহলে এই হিন্দু জনগোষ্ঠী এরা কি আসলে কি বাংলাদেশের? আচ্ছা, একটা এনআরসি করি আমরা, দেখি তো এই হিন্দুরা আসলে কি ইন্ডিয়ান নাকি বাংলাদেশি। এই প্রশ্নটাও দেখবেন দাম করে এসে বলে যাচ্ছে, তালিকা করে বোঝা যাচ্ছে যে 20-25 লাখ বোধহয় আছে ভারতীয়, দেওয়ার ঠেলে তাদেরকেও একটা নিরাপত্তাহীনতার মধ্যে নিয়ে আসবে। যেমন পশ্চিমবঙ্গে বিজেপি আসার পর মানে আপনি দেখেন যে কাটিংগুলি আপনি পাচ্ছেন, তাতে তো ওরাই বলতেছে, যারা হিন্দু ধর্মের অনুসারী তারাই যারা প্রোগ্রেসিভ রাজনীতি করে, সিপিএম করে বা তৃণমূল করে, তো তারাই কিন্তু ওই কথা বলতেছে যে এখানে বিভাজন করা হচ্ছে, এখানে হিন্দু আপনার গরু জবাইয়ের মধ্য দিয়ে কি হলো, হিন্দু খামারিরা বিপাকে পড়ে গেল যে তাদের গরুটা তারা বিক্রি করতে পারতেছে না, মানে এই কোরবানির জন্য, তাই না? তো সেখানে একটা বিরাট একটা মানে একটা কি ধরনের বিভাজন, এক ধরনের দরিদ্র নিষ্পেষণ। আলটিমেটলি এই ধরনের বিভাজনে যেটা হয়, দরিদ্র দলমত নির্বিশেষে দরিদ্র জনগোষ্ঠী নিষ্পেষিত হয়। তো এই পরিস্থিতি চর্চা চলতে চলতে বাংলাদেশে কিন্তু তার বিপরীতে অসাম্প্রদায়িক, মুক্তিযুদ্ধ, প্রগতিশীল, গণতান্ত্রিক আকাঙ্ক্ষার যেই জোটটা যেটা তৈরি করার দরকার, সেটা আপনি তৈরি করার শক্তিটা কোথায়? কারণ জামাতের নেতৃত্বে কি সেটা হবে? হবে না। বিএনপি কি একা একা পারবে? পারবে না। তাহলে আলটিমেটলি ওই উগ্রদের হাতেই চলে যাবে। মিলিয়া, আপনার যদি বক্তব্যটা জানতে চাই এই বিষয়ে, আপনার ব্যাখ্যাটা কি? জাহিদ ভাই যেটা বললো, যেটা ওনাদের অভ্যন্তরীণ রাজনীতি, আমাদেরকে এটা এমনি পোষণ করা হচ্ছে না, বাট এটা তো রেকগনাইজ করতে হবে, যদিও এটা তাদের অভ্যন্তরীণ রাজনীতি, বাট সলিউশনটা দরকার। তো সলিউশন দরকার, বিকজ এখানে দুটা লুজার পার্টি আছে। একটা হলো আমরা, ওদের এটা অভ্যন্তরীণ রাজনীতি হলো, পুশিন তো আমাদেরকে ডিস্টেবিলাইজ করে। এটা কিন্তু আপনার রোহিঙ্গা ক্রাইসিসটাও কিন্তু সেম, ওদের অভ্যন্তরীণ রাজনীতি ছিল। এটা তো আমাদের বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করতে পাঠায় নাই, বাট এখন আমরা কিন্তু একটা হিউজ পপুলেশন নিয়ে একটা বিপদে আছি, কারণ আমরা কি করবো আমরা জানি না, এটার কোনো সলিউশন আমরা পাচ্ছি না এবং তারা নিচ্ছেও না। সিমিলারলি এই পুশিনটাও কিন্তু এরকম। আরেকটা লুজার পার্টি হলো যাদেরকে এই যে সীমান্তে আপনি মনে হয় দেখেছেন যে 30 ঘন্টা ধরে বসে আছে, বজ্রপাত হচ্ছে, এর মধ্যে এই ফ্যামিলিগুলো বসে আছে, ছোট ছোট বাচ্চা আছে, তারা এই 30 ঘন্টায় খেতে পারেনি, পানিও পায়নি, তারা ডোবা নালা থেকে পানি খাচ্ছে, যেটা অবস্থা খুব খারাপ। এবং তাদেরকে আপনি আপনার রাজনীতির কারণে মানে বাস্তুহীন এবং একেবারেই মানে দেশহীন করে দিলেন, তাহলে তারা কোথায় যাবে? তো এখানে এই দুইটা লুজার পার্টিরই তো সলিউশন দরকার, ওদেরও সলিউশন দরকার। আপনি তো চাইলে একদিন হঠাৎ করে ডিসিশন নিতে পারেন না যে তুমি বাংলায় কথা বলো, তুমি মুসলমান, যাও তাহলে তুমি বাংলাদেশ, এটা তো আপনি ডিসাইড করতে পারেন না। এটা একটা সভ্য দেশ কখনো করতে পারে না, যদিও তারা তাদেরকে বিগেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড বারবার বলে এবং সভ্য দেশ হিসেবে দাবি করে, কিন্তু এটা একটা সভ্য দেশের ক্রাইটেরিয়া কিন্তু এটা হতে পারে না। বরং আমরা সভ্য দেশকে দেখেছি কি, যখন ইভেন অন্য দেশের কেউ বিপদে পড়ে তাদেরকে অ্যাসাইলাম দিয়ে একটা মানবিক কারণে তাদেরকে রক্ষা করা হয়। এখন আমাদের অবস্থা এতটাই খারাপ যে আমরা আসলে এই মুহূর্তে নিজের দেশের মানুষকে প্রোভাইড করতে পারছি না, প্লাস আমরা একটা বিশাল জনগোষ্ঠীকে অলরেডি প্রোভাইড করছি। তো এই অবস্থা আমাদের পক্ষে তো আসলে এই মানবিকতাটা দেখানো পসিবল না। আর ওরা তো সভ্য দেশ বলেও তাদের নিজেদের যে বাসিন্দাদেরকে বাংলাদেশি বলে পুশিন করার চেষ্টা করছে, যেটা বাসিন্দাদের জন্য আমি মনে করি একটা রেড ফ্ল্যাগ। বিকজ আজকে আপনি একজনকে পুশিন করলেন, আরেকজন চিন্তা করলো যে ওকে করেছে আমার কি, কিন্তু এভাবে কিন্তু সিভিল রাইটস এবং যে হিউম্যান রাইটসগুলো যে নাগরিকদের, এগুলো ইরোড হচ্ছে। তো এবং এর মাধ্যমে কিন্তু আমাদের রাইটসগুলো ইরোড হচ্ছে। এইটা রেকগনাইজ করা কিন্তু মানে তথ্য উপদেষ্টার কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে উনি বারবার যদিও বলছে যে এটা ওদের অভ্যন্তরীণ সমস্যা, কিন্তু ওদের অভ্যন্তরীণ সমস্যা কিন্তু আমাদের
কিন্তু সভারেন্টিতে হাত দিচ্ছে। আপনি যেটা বলছেন যে রিস্ক অ্যাসোসিয়েটেড ফর বোথ দি পার্টিস, তাই না? দুই দেশের নাগরিকের জন্য যাদের পাঠাচ্ছে তাদের জন্য, বাংলাদেশিদের জন্য যারা করছে এটা তাদের ক্ষেত্রেও। কিন্তু এই যে উনি যেটা বললেন যে এই যে 5ই আগস্ট পরবর্তী সময়ের যে পরিস্থিতি তৈরি হয়েছে দুই দেশের মধ্যে, সেটা থেকে বের হয়ে আসার চেষ্টায় আসলে এই যে পুশিংটা এটাকে ঠেকানো দরকার পরবর্তী সময়ে। জি, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে অবস্থায় চলে গেছে। আমাদের দেশে একটা অভ্যুত্থান হয়েছে, জি, ইন্ডিয়া রাগ করবে কেন আমাকে বুঝান। মানে নেপাল তো রাগ করে নাই আমাদের সাথে, মালয়েশিয়া তো আমাদের সাথে সম্পর্ক কাট অফ করে নাই। জি, তো তাহলে এইটাও তো আপনাকে বুঝতে হবে যেটা কনটেক্সট কি, বিকজ দে হ্যাভ প্লেড আ বিগ রোল ইন হ্যাভিং হাসিনা স্টে হিয়ার, তাই না? এই ফ্যাসিস্টকে স্ট্যাবলিশ করার জন্য তাদের একটা বিগ রোল ছিল, এর জন্য তাদের পাপেট পড়ে গিয়েছে, তারা অখুশি হয়েছে। তো সেটা যদি আমরা, ইফ দ্যাট ইজ আ, মানে আপনার ওইটা যদি আপনার ইয়া হয়, রেফারেন্স পয়েন্ট হয়, তাহলে তো খুব দুঃখজনক অবস্থা। আপনি, হ্যাঁ অবশ্যই আমরাও চাই, আমরাও বারবার বলি যে হ্যাঁ আপনার ইউ ক্যানট চুজ ইউর নেইবার, আপনার প্রতিবেশী তো আপনি চুজ করতে পারবেন না, প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো থাকা ভালো, কিন্তু সম্পর্ক ভালো থাকা এটা মানে না যে আমি আমার নিজের ক্ষতি করে আমার গায়ের কাপড় খুলে দিয়ে আমি প্রতিবেশীকে সাথে সম্পর্ক ভালো রাখবো, এটা তো ম্যান্ডেটেড না। আমার সভারেন্টি প্রথমে আসবে, এবং আমি মনে করি আমাদের মানে তথ্য উপদেষ্টার থেকে আমাদের ওই বর্ডার অঞ্চলের জনগণ এই সভারেন্টির ব্যাপারটা বেশি ভালো বুঝে। কালকে আমি একটা ভিডিও দেখেছি যেখানে বিজিবির সাথে গ্রামের মানুষজন পাহারা দিচ্ছে যেন পোষণ করতে না পারে। সুতরাং তাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা আমরা মনে করি বেটার রাদার দেন আমাদের তথ্য উপদেষ্টার থেকে। জি, বুঝতে পারছি। তার মানে এখানে যেটা আমাদের মনে হচ্ছে যে এই যে পোষণের ব্যাপারটা হচ্ছে, এখানে তো আসলে দেখার আরো বিষয় আছে যে এটা কেন হচ্ছে। এটাকে আগে ঠেকানো, আপনি যেটা বললেন সেটা একটা জিনিস, আর আরেকটা যেটা আপনি বললেন যে যেই কারণে অবস্থার পরিবর্তন হয়েছিল সেটা বুঝে এখন যদি এটাকে নর্মালাইজ করার চেষ্টা করা হয় তাহলে কি ওখানে কম্প্রোমাইজ করা হবে কিনা, যেই কারণে অবস্থার মানে সম্পর্কের পরিবর্তনটা ঘটেছিল সেই জায়গাটাকে কিভাবে সলভ করা হবে সেটাও তো আসলে জানা দরকার। আমি মনে করি অন্য পথ আছে। এই পুশিং অ্যাকসেপ্ট করাটা কিন্তু এটা পথ না, আরো পথ আছে। ডিপ্লোম্যাটিক যারা ডিপ্লোম্যাটিক ডিভিশনে আছে তাদের দে হ্যাভ টু ফাইন্ড ওয়েজ টু মেক ইট বেটার। বাট এইটা কোনো পদ্ধতি হইতে পারে না যে এটা পুশিং করে আমার দেশে দিয়ে দিলে আমি চুপ করে থাকবো, এর মাধ্যমে আমাদের সম্পর্ক বেটার হবে, এটা কখনোই হবে না। বিকজ আপনি এটা বরং এটা তিক্ততা শুরু হবে, একটা নতুন ধরনের তিক্ততা শুরু হবে। সেটাই। আজকে আমাদের এখানেই আলোচনা শেষ করতে হচ্ছে। আমাদের আরো কিছু টপিক ছিল কিন্তু সময়ের জন্য আমরা সেটা পারছি না। আরেকদিন আমরা এই আলোচনাটা করব। মিলি আপা এবং দীপু ভাই, আপনাদের দুজনকে আবারও আন্তরিক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য এবং একটি সুন্দর আলোচনার জন্য। দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে আরেকটি এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন।